ডুরান্ড কাপ সেমিফাইনালে মোহনবাগানের মুখোমুখি বেঙ্গালুরু এফসি। কালকে বেঙ্গালুরু 1-0 গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়েছে। একদম 94 মিনিটের মাথায় হরহে পেরেরা ডিয়াজ স্কোর্ড দ্য উইনিং গোল, যার ফলে ডুরান্ড ফাইনাল খেলতে হলে মোহনবাগানকে বেঙ্গালুরু এফসিকে হারাতে হবে। এখানে মোহনবাগানের কাছে একটা বড় অ্যাডভান্টেজ যে খেলাটা কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে তারা একটা ম্যাসিভ হোম সাপোর্ট এক্সপেক্ট করবে, যেরকমটা তারা গতবারের ডুরান্ড কাপেও পেয়েছিল। সেমিফাইনাল এবং ফাইনালে দর্শকেরা মাঠ ভরিয়েছিলেন, সাপোর্ট করেছিলেন টিমকে। আমার এক্সপেকটেশন যে হয়তো এই সেমিফাইনালেও সেই চিত্রই আমরা আরেকবার দেখতে চলেছি। নো ডাউট যে বেঙ্গালুরু এবং কেরালার মধ্যে এই মুহূর্তে বেঙ্গালুরু বেটার টিম, বেটার স্কোয়াড, এবং অন পেপার্স যেরকম স্কোয়াডটা ভালো, সেরকমই অন দ্য ফিল্ড তারা কিন্তু যথেষ্ট ভালো এই মুহূর্তে খেলছে। নিজেদের গ্রুপ থেকে তারা 3টেই জিতে কোয়ালিফাই করেছিল কোয়ার্টার ফাইনালের জন্য, এবং এখানেও তারা কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে সরাসরি চলে এসেছে সেমিফাইনালে। তো মোটামুটি এই 3-4টে ম্যাচে বেঙ্গালুরু 11টা গোল করেছে এবং মাত্র 2টো গোল তারা হজম করেছে। তো মোটামুটি একটা খুব ব্যালেন্স টিম। আমি ডিটেলসে ম্যাচ প্রিভিউ, স্কোয়াড লাইন আপস এইসব ভিডিও আনবো, বাট আজকে এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে মোহনবাগান যেই সিচুয়েশন থেকে কালকে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা জিতেছে এবং সেমিফাইনালে উঠেছে, সেখান থেকে দাঁড়িয়ে আমি দেখলাম সমর্থকদের মধ্যে একটা চিন্তার ভাঁজ পড়েছে, স্পেশালি ডিফেন্সকে নিয়ে। তো অবভিয়াসলি আমরা একটুখানি আলোচনা করে নেবো সেই বিষয়গুলোকে নিয়ে, বাট তোমাদেরকে এটাও বুঝতে হবে যে মোহনবাগান এখনো প্রি সিজনে রয়েছে। অবভিয়াসলি ডুরান্ড কাপ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং তাদেরকে এই ট্রফিটা জিততে হবে, তারা ট্রফিটা জিততে চায়ও বটে। বাট কোচ যদি তার দলকে ঠিকঠাক বুঝতেই না পারে, চিনতেই না পারে কাকে কিরকম ভাবে খেলাবেন, সেটা তো তাকে দেখতে হবে মাঠের মধ্যে যে আদৌ তিনি যেটা বলছেন সেটা প্লেয়ার্সরা করতে পারছেন কিনা। তো সেই এক্সপেরিমেন্টসগুলো তাকে তো করতেই হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে কোচের কাছে আর কোনো অপরচুনিটি নেই, আর কোনো অপশনস নেই। এরপরে আইএসএল স্টার্ট হয়ে যাবে, এরপরে এফসি চ্যাম্পিয়ন্স লিগ স্টার্ট হয়ে যাবে। তো যা এক্সপেরিমেন্ট করার তাকে এখানেই করতে হবে, কারণ এরপরে একবার সিজনে ঢুকে গেলে কিন্তু আর এই এক্সপেরিমেন্টগুলো তিনি করতে পারবেন না। তো আই সাপোর্ট মলিনা ফর ডুইং দোজ চেঞ্জেস। অ্যাটলিস্ট তাকে 3-4টে মিনিমাম গেমস খেলতেই হবে, তাকে বোঝার জন্য যে এই দলে সব থেকে স্ট্রংগেস্ট এবং সব থেকে ব্যালেন্সড লাইন আপ কি হবে, যে ফার্স্ট হাফটাও ভালো খেলবে এবং সেকেন্ড হাফেও প্রপার বেঞ্চ স্ট্রেংথ থেকে তারা প্লেয়ার্স নামাতে পারবে, যাতে স্কোয়াডের ব্যালেন্সটা সেকেন্ড হাফেও না খারাপ হয়। তো যার জন্য মলিনাকে এটা বোঝার একটু টাইম সমর্থকদের দিতেই হবে, এটাতে কিছু উপায় নেই, ইউ কান্ট এসকেপ দিস। এবার কোয়ার্টার ফাইনাল থেকে টপকে যদি আমরা এবার জাস্ট সেমিফাইনালের কথা বলি, তাহলে ডেফিনেটলি বেঙ্গালুরু এফসি অনেক স্ট্রং একটা দল, এবং সব থেকে বড় কথা হচ্ছে তারা অনেক ব্যালেন্সড একটা টিম। ভালো ভালো প্লেয়ার্স রয়েছে, চিংলেসানা সিং রয়েছে, রাহুল ভেকে রয়েছে, নিখিল পূজারি রয়েছে, নাওরেম রোশন সিং রয়েছে, সুরেশ সিং রয়েছে, তারপরে বিদেশি তো অনেক ভালো, এডগার মেন্ডেজ, অ্যালবার্তো নোগেরা, হরহে ডিয়াজ, রায়ান উইলিয়ামস, এবং এরা যথেষ্ট দক্ষ বিদেশি, এবং ইন্ডিয়ান প্লেয়ার্সরাও যথেষ্ট স্ট্রং। তো সেই কারণে আমার মনে হয় যে কেরালা ব্লাস্টার্স যদি সেমিফাইনালে উঠতো, সেটা আরেকটু সহজ ম্যাচ হতে পারতো মোহনবাগানের জন্য। বাট বেঙ্গালুরু উইল বি আ বিগ বিগ চ্যালেঞ্জ। অলরেডি পাঞ্জাবের এগেনস্টে কোনোভাবে একটা বিশাল কেতের ব্রিলিয়ান্সে মোহনবাগান সেমিফাইনাল উঠেছে, এই সুযোগটা মোহনবাগানকে কিন্তু হাতছাড়া করলে চলবে না। এবং এখান থেকে দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন থাকছে ম্যানেলো মার্কোয়েসকে, যে বিশাল কেতকে আর কি করতে হবে। 2021-এর পর থেকে মোহনবাগান যা ট্রফিজ জিতেছে, সেটার পেছনে একটা প্রধান ভূমিকা রয়েছে বিশাল কেতের, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের শ্রেষ্ঠ গোলকিপার তিনি, না গুরপ্রীত, না অমরিন্দর সিং, না প্রভসুকান সিং গিল। প্রভসুকান তো বরঞ্চ হি ইজ ইন আ ভেরি অফ ফর্ম। ইস্ট বেঙ্গলের ম্যাচেস দেখে নাও, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে বিশাল কেত নাকি ইন্ডিয়ান টিমের সুযোগ পান না। এটা খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বিশাল কেত হয়তো নিজেও জানেন না যে তিনি কেন সুযোগ পাচ্ছেন না। তাকে আর কি করতে হবে যাতে ন্যাশনাল দলের কোচ তাকে সিলেক্ট করে, তাকে চান্স দেয়। আমি গুরপ্রীতকে ছোট করছি না, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে উই হ্যাভ টু প্লে আওয়ার বেস্ট প্লেয়ার্স। ঠিক আছে, ম্যানেলো মার্কোয়েস এসছেন, নতুন কোচ, ভালো কোচ, ইন্ডিয়ান প্লেয়ার্সদের ভালো করে চেনেন। তো সেখান থেকে দাঁড়িয়ে বিশাল কেতকে অন্তত ক্যাম্পে তো ডাকতে পারতেন তিনি। বিশাল কেতকে ক্যাম্পেই ডাকলেন না, এটা দেখে আরও অবাক হলাম। তো আমি জানি না এক্স্যাক্টলি যে আর বিশাল কেত কী করবেন, বা ম্যানেলো মার্কোয়েস কী চান তার গোলকিপারের থেকে, সেটা হয়তো ম্যানেলো মার্কোয়েস নিজেই বলতে পারবেন যদি প্রেস কনফারেন্স কোনোদিন হয়, এবং যদি কোনো সাংবাদিক এই প্রশ্ন তাকে করতে পারে তাহলে ভীষণ খুশি হব। বাট বিশাল কেত ডিজার্ভস দ্যাট নাম্বার 1 স্পট ইন দ্য ন্যাশনাল টিম। বাট যাই হোক, দুর্ভাগ্যজনক একটা ব্যাপার, কিন্তু কোনো ব্যাপার না। বিশাল কেত এই মুহূর্তে হি হ্যাজ বিন ইন দ্য ফর্ম অফ হিজ লাইফ। মোহনবাগানে তিনি তার সেরা ছন্দে রয়েছেন, এবং হয়তো আরও ইম্প্রুভ করবেন আগামী দিনে, এবং আমরা হোপফুল যে খুব শিগগিরই তিনি হয়তো ন্যাশনাল দলের সুযোগ পাবেন। বাট বিশাল কেতকে ছেড়েও যদি আমরা মোহনবাগানের বাকি প্লেয়ার্সদের সম্পর্কে আলোচনা করি যারা আগের দিনের ম্যাচটা খেলেছেন, তো এখানে কালকে বলা ভালো, মলিনা এটা প্রেস কনফারেন্স হোক কি প্রেস মিট হোক সেখানে জানিয়েছেন যে জেসন কামিংস পর্যন্ত কিন্তু পুরোপুরি ফিট ছিলেন না, তিনি 2-3 দিন ট্রেনিং করেননি। তা সত্ত্বেও তিনি কালকে সেকেন্ড হাফে নেমেছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে ভালো খেলেছেন, গোল করেছেন।
কামিংস ওই গোলটা না করলে এই ম্যাচ পেনাল্টিজ অব্দি যেতও না। তো সেই কারণে এটা একটা কারণ হতে পারে যে এই চোট যেটা বলা হচ্ছে বা পুরোপুরি যে ফিটনেসের একটা ব্যাপার রয়েছে, সেই কারণে জেসন কামিংস খুব বেশি মুভমেন্ট করেননি কালকের ম্যাচটায় সেকেন্ড হাফে, যেটা আমার চোখে পড়েছিল। বাট আমি বুঝতে পারছিলাম না কেন যে কামিংস ছুটছে না, বাট সেটা দেখে বোঝা গেল যে কামিংস পুরোপুরি ম্যাচ ফিটনেসের জায়গায় ছিলেন না। তা সত্ত্বেও তিনি ওই অবস্থাতেও যতটা বেশি কন্ট্রিবিউট করা যায় তিনি সেই চেষ্টাটাই করেছেন। সে তুমি হোল্ড আপ প্লে বলো কি লিঙ্ক আপ প্লেস বলো, সব জায়গাতেই জেসন কামিং উপস্থিত ছিলেন সেকেন্ড হাফে। গোলটাও দুর্দান্ত করেছেন এবং অনেক সমর্থকরাই এখন বুঝতে পারছেন জেসন কামিংস কত বড় মাপের প্লেয়ার। যখন তাকে সব থেকে বেশি দরকার মোহনবাগান টিমের, জেসন কামিংস কিন্তু তখনই উঠে আসেন এবং জ্বলে ওঠেন। গত মরশুমেও তিনি কিন্তু সেকেন্ড হাফে জ্বলে উঠেছিলেন এবং জেসন কামিংস ফার্স্ট সিজন ইন্ডিয়াতে 19টা গোল করেছিলেন। এবং আমি এই স্ট্রাইকারদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি যে টপ 13 স্ট্রাইকার্স এই মুহূর্তে কারা রয়েছেন ইন্ডিয়াতে, এবং ডিটেইলডে অ্যানালিসিস করেছি, স্ট্যাটিস্টিক্স দেখে আলোচনা করেছি, এবং সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেটা দেখতে পারো। আমি সেখানেই আলোচনা করেছিলাম যে এই সিজন কেন জেসন কামিংসের সব থেকে বেস্ট হতে পারে। তুমি গোল কনভার্জন রেট বলো, মিনিটস পার গোল বলো, গোল স্কোর বলো, সব জায়গায় জেসন কামিংস ইজ ইন টপ 3 অ্যামং অল স্ট্রাইকার্স। তো সেই কারণে জেসন কামিংস অনেক বড় মাপের স্ট্রাইকার। জেই ম্যাকলারেন এসেছেন ঠিকই, বাট কোনোভাবেই আমার মনে হয় না যে ম্যাকলারেন কামিংসকে ওভারশ্যাডো করবেন। আই থিঙ্ক ম্যাকলারেন এবং কামিংস সমানে সমানে গোল করবেন এবং গোল হয়তো ডিস্ট্রিবিউট হয়ে যাবে দুজনের মধ্যে, যে কারণে গোল্ডেন বুটকে জিতবেন সেটা এখন বলা সম্ভব নয়। বাট কোনোভাবেই এরকমটা হবে না যে ম্যাকলারেন আসাতে কামিংসের ইম্প্যাক্ট কমে যাবে বা কামিংস সেকেন্ড চয়েস হয়ে যাবেন। কামিংস দেখিয়ে দিয়েছেন অলরেডি, দুটো ম্যাচে 3টে গোল করেছেন এবং ছন্দে রয়েছেন, সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং পুরোপুরি ম্যাচ ফিট না থেকেও যেই ফুটবলটা কামিংস খেলছে, যেরকমভাবে তিনি আরও বেশি ইনভলভ হচ্ছেন খেলাগুলোর মধ্যে, কামিংস কুড বিকাম আ ভেরি লিথল স্ট্রাইকার ইন ইন্ডিয়া ইন দিস সিজন। যদি তিনি এই ফর্মটা ধরে রাখতে পারেন, যদি তার এই ওয়ার্ক রেট তিনি ধরে রাখতে পারেন, একদম রাইট মোমেন্টে রাইট টাইমে গোল করার যদি কোনো অপরচুনিস্টিক স্ট্রাইকার আমরা ধরি ইন্ডিয়াতে এই মুহূর্তে রয়েছে, সেখানে জেসন কামিংস উইল বি ইন দ্য টপ 2। হোয়াট আ প্লেয়ার, হোয়াট আ ভাইব, মানে দলের মধ্যে একটা পজিটিভ এনার্জি তিনি দিয়ে দেন। খুবই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি জেসন কামিংস আমার মনে হয় যে কোনো ড্রেসিং রুমে, এবং তিনি আরও ইম্প্রুভ করবেন। এখনও সবে প্রি সিজন, গোটা সিজন পড়ে রয়েছে, এবং জেসন কামিংস উইল বি আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ফর মোহনবাগান ইন দি কামিং ডেজ বলে আমি মনে করি। যদি কথা বলি আমরা আরেক বিদেশির সম্পর্কে, যিনি হচ্ছেন গ্রেগ স্টিওয়ার্ট, তিনিও কি সুন্দর ছন্দে রয়েছেন। মানে 34 বছরের বিদেশি, কে বলবেন, এয়ারফোর্স ম্যাচে অনেক কম সময়ের জন্য খেলেছেন, বাট ছাপ ছেড়ে গেছেন, গোলও পেয়েছেন। আমরা আগের দিনের ম্যাচে যদি দেখি তাহলে গোটা 90 মিনিট খেলেছেন, পেনাল্টিতেও একটা অসাধারণ গোল মেরেছেন, এবং সব থেকে বড় কথা হচ্ছে থ্রু আউট দ্য 90 মিনিটস তিনি পুরো মিডফিল্ডকে চালনা করেছেন। একদম লিডার হয়ে বাচ্চা বাচ্চা প্লেয়ার্সগুলোকে মুখে বলছেন যে এটা করো, ওইটা করো, এটা করো না, এটা ভুল হচ্ছে। মানে পরিষ্কার ক্যামেরাবন্দি হয়েছে এইসব মুহূর্তগুলো, যেখানে গ্রেগ স্টিওয়ার্ট ইজ অ্যাকচুয়ালি বিহেভিং লাইক আ ট্রু লিডার। এবং তার উপর তার ভিশন তো ছেড়েই দাও, গোটা মাঠ জুড়ে তিনি খেলেছেন, বক্স টু বক্স বলো, অ্যাটাকিং থার্ডে বলো, নিজের ডিফেন্সিভ থার্ডে বলো, সব জায়গায় গ্রেগ স্টিওয়ার্ট কালকে ইনভলভ ছিলেন খেলার মধ্যে। যেই কারণে আমার মনে হয় যে বয়স নিয়ে সমর্থকদের যে প্রবলেমটা ছিল, যে ইস্যুটা ছিল যে গ্রেগ স্টিওয়ার্ট এই বয়সে আদৌ মানিয়ে নিতে পারবেন কিনা, আমার মনে হয় সেই নিয়ে সমর্থকরা বেশি চিন্তিত আর বোধহয় নন। সব থেকে বেশি চিন্তার বিষয় যেটা এখন দাঁড়িয়েছে সেটা হচ্ছে অ্যালবার্তো রড্রিগেজ এবং টম অ্যালড্রেড, বিকজ ডিফেন্স খুব একটা ভালো লাগেনি কালকের ম্যাচে। এবার এটার কারণও আছে। ফার্স্ট অফ অল, অ্যালবার্তো পুরোপুরি ফিট ছিলেন না, সেটা মলিনা নিজে কনফার্ম করেছেন। তা সত্ত্বেও আজকে একটু বেটার ফিল করছিলেন বলে তাকে মাঠে নামানো হয়েছে। তার ওপর দুটো ডিফেন্ডার যারা এর আগে কখনো ভারতে খেলেননি, যারা এটা তাদের সবেমাত্র দুটো ম্যাচ, টম অ্যালড্রেডের থার্ড ম্যাচ ছিল, তো সেই কারণে তাও বলবো টম অ্যালড্রেডকে একটু বেটার লেগেছে। অ্যালবার্তো রড্রিগেজের এটা জাস্ট সেকেন্ড ম্যাচ ছিল, তাও তিনি দুটো ম্যাচে 90 মিনিট পুরো খেলেননি। তো একটা নতুন ডিফেন্ডার এসছে, টমের ক্ষেত্রেও তাই। টম যে পুরোপুরি এখনো মানিয়ে নিয়েছেন সেরকমটা নয়, বাট টম এবং অ্যালবার্তোকে এখানকার কন্ডিশনসের সাথে মানাতে একটু টাইমটা তো দিতে হবে। ম্যাকলারেনও যখন আসবেন, তোমরা কি এক্সপেক্ট করছো ম্যাকলারেন একেবারে ফার্স্ট দিন থেকে একেবারে মানিয়ে নেবেন এই দলটার সাথে? একেবারেই নয়। তার তো আরও বড় চ্যালেঞ্জ হবে যে বাকি প্লেয়ার্সরা তো তাও এতগুলো ট্রেনিং সেশনস পেয়েছেন, 2-3টে ম্যাচ খেলছেন, তো অ্যাটলিস্ট বোঝাপড়াটা তৈরি হয়েছে। ম্যাকলারেনের জন্য তো আরও বড় চ্যালেঞ্জ হবে যখন তিনি প্রথম মাঠে নামবেন। তো আমি তো এই জিনিসটা এখনো যাচ্ছিই না, বাট টম এবং অ্যালবার্তোকে সময় দিতে হবে। হ্যাঁ, স্লো ডিফেন্ডার, এটা তো আমরা আগেও আলোচনা করেছি, এবং এটা খুব জানা কথা যে স্পিডি উইঙ্গার্স বা স্পিডি ফরওয়ার্ডসদের ক্ষেত্রে এই দুজন প্লেয়ার একটু চাপে পড়বে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে আর একজন সেন্টার ব্যাক যে রয়েছে তার ভূমিকাটা অত্যন্ত জরুরি হবে মোহনবাগান ডিফেন্সে। তো সেই কারণে মোহনবাগানের একটা প্রায়োরিটি সাইনিং হওয়া উচিত একটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক। সে প্রীতম কোটাল হোক কি সে অন্য কেউ হোক, দে নিড টু ব্রিং সামওয়ান ভেরি গুড। আমার তো মনে হয় অ্যাকচুয়ালি দে হ্যাভ টু সাইন প্রীতম কোটাল, বিকজ প্রীতম কোটালের এক্সপিরিয়েন্সটা কিন্তু ভীষণ কাজে আসবে মোহনবাগানের জন্য। তুমি একটা বাচ্চা ছেলেকে নিয়ে এসো, সে তো দীপেন্দু রয়েছে, তুমি তো দীপেন্দুকেও খেলাতে পারো, দীপেন্দু কাল খেলেওছে, বাট ইউ নিড সাম সর্ট অফ এক্সপিরিয়েন্স। সবাই আনওয়ার আলী নন, তো সেই কারণে তার জায়গা কেউ নিতে পারবে না। কিন্তু স্টিল আমার মনে হয় যে মোর দ্যান ইয়াং গানস, আমার মনে হয় ওই পজিশনে একটা ভালো এক্সপিরিয়েন্সড প্লেয়ার মোহনবাগানের দরকার, যেটা আমার মনে হয় অ্যাজ আ প্রপার সেন্টার ব্যাক অ্যান্ড আ ট্রু লিডার এট দ্য ব্যাক, প্রীতম কোটাল ইজ দ্য পারফেক্ট চয়েস। এবং তোমার ব্যাকআপ হিসেবে সুমিত রাঠি থাকছে, তোমার ব্যাকআপ হিসেবে দীপেন্দু বিশ্বাস থাকছে, তোমার ব্যাকআপ হিসেবে দীপক টাংরি থাকছে। আই থিঙ্ক দ্যাট ইজ গুড এনাফ স্কোয়াড ডেপথ ফর এট লিস্ট দিস সিজন।
এবং এবার সুমিত রাঠি চলে যাবেন নাকি থাকবেন সেটা পরের বিষয়, বাট অ্যাটলিস্ট স্কোয়াড ডেপথ নিয়ে খুব একটা অসুবিধা হবে না। আই থিঙ্ক প্রীতম কোটাল শুড বি আ প্রায়োরিটি সাইনিং নাও। লেগে পড়তে হবে মোহনবাগানকে এবার এই সাইনটা কমপ্লিট করতে, বিকজ আর যারা টার্গেটস রয়েছেন মোহনবাগানের তারা আদৌ আর আসবেন কিনা এই মুহূর্তে, যেই ইয়াং প্লেয়ার্সদের কথা আমি বলছি তাদের অনেক কমপ্লিকেশনস রয়েছে এক্সিস্টিং ক্লাবসদের সাথে, তো সেই কারণে তাদের আনাটা কতটা কঠিন হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। প্রীতম কোটাল কুড বি আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ডিল। কেরালা ব্লাস্টার্স ওয়ান্ট সামথিং, মোহনবাগান সেটা দিতে চায় না। লেটস ডিসকাস অন ট্রান্সফার ফিজ এবং দেখা যাক যদি একটা ভালো ট্রান্সফার ফিতে প্রীতম কোটালকে আনা যায়, সেই ডিসকাশনসগুলো আরও বাড়াতে হবে, বিকজ মোহনবাগান নিডস আ গুড সেন্টার ব্যাক। এবং এরই সাথে আমার মনে হয় যে মোহনবাগানের একটা রাইট উইং ব্যাকও দরকার ছিল, বাট কালকের ম্যাচ দেখে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে যেহেতু মলিনা মোটামুটি ঠিক করেই ফেলেছেন যে তারা 3-5-2 ফরমেশনটাই খেলবে, সেখান থেকে দাঁড়িয়ে আশিস রায়কেই মোস্ট প্রবলি হয়তো মানভীরের ব্যাকআপ হিসেবে দেখা হচ্ছে রাইট উইং ব্যাক এবং রাইট ব্যাক হিসেবে। তো সেখান থেকে দাঁড়িয়ে প্রীতম এলে একটা রাইট ব্যাকের অপশনও বাড়বে, সেন্টার ব্যাক তো থাকছেই, আর রাইট উইং ব্যাকে তো আশিস রায় মানভীরের সেকেন্ড চয়েস থাকছে, সেটা তো বোঝাই যাচ্ছে অ্যাটলিস্ট এখনকার মলিনার ট্যাকটিক্স দেখে। তো মোটামুটি এখন মোহনবাগানের দরকার একটা ভালো ইন্ডিয়ান সেন্টার ব্যাক। আই থিঙ্ক উইথ দ্যাট দ্য স্কোয়াড মাস্ট বি সেট অ্যান্ড রেডি ফর দি ISL সিজন। আদারওয়াইজ ডিফেন্স নিয়ে কিন্তু যথেষ্ট প্রবলেমে পড়বে মোহনবাগান থ্রু আউট দি এন্টায়ার সিজন। যদি আমরা কথা বলি পেট্রাটসের সম্পর্কে, তাহলে দেখো পেট্রাটস ফার্স্ট ম্যাচ খেললো সবে, তাও পুরো ম্যাচ খেলেননি। তার উপর যেই সময় তিনি নেমেছেন একটা এক্সট্রা প্রেশার থাকে মাথার মধ্যে, তো ন্যাচারালি নিজের খেলাটা অনেক সময় প্লেয়ার্সরা খেলতে পারেন না যারা অনেক দিন পর ফার্স্ট ম্যাচ খেলতে নামছে। তো আমার মনে হয় পেট্রাটসের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। ইউ ক্যান নট জাজ পেট্রাটস, হি ইজ আ ভেরি গুড প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার, ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার্স ইন মোহনবাগান। তো সেই ক্ষেত্রে উইথ টাইম হি উইল ডেফিনেটলি ইম্প্রুভ। গতবারও সেটা হয়েছিল, পেট্রাটস যখন ফার্স্ট এসেছিলেন খুব একটা ভালো ছন্দে ছিলেন না, কিন্তু ধীরে ধীরে খেলা যত বেড়েছে, যত তিনি খেলেছেন তত তিনি জ্বলে উঠেছিলেন। তো এই সেম জিনিসটা, সেম প্যাটার্নটা আমার মনে হয় এই সিজনেও রিপিট হবে। এটা পেট্রাটসের একটা ধাঁচ। মোটামুটি 2-3টে ম্যাচ তিনি সময় নেন, তারপরে তিনি আবার তার ছেনা ছন্দে ফুটবল খেলেন। এটা পুরো পেট্রাটস স্টাইল। তো সেই কারণে আমাদের সেই 2-3টে ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে। তো হোপফুলি সেমিফাইনাল ম্যাচ যেটা কলকাতায় হচ্ছে, হোম সাপোর্ট থাকবে, বেঙ্গালুরু যথেষ্ট কঠিন অপোনেন্ট হবে। আই থিঙ্ক দ্য মোস্ট ডিফিকাল্ট অপোনেন্ট এইবারে ডুরান্ড কাপে যেটা মোহনবাগান ফেস করবে। বাট অ্যাটলিস্ট হোপফুলি এই সেমিফাইনাল ম্যাচে অন্তত মলিনা কোনো রকমের এক্সপেরিমেন্ট করবেন না, করা উচিত নয়। হি হ্যাজ টু স্টার্ট হিজ বেস্ট টিম। আমি লাইন আপ নিয়ে আলোচনা করবো খুব শীঘ্রই, সেগুলোর জন্য অপেক্ষা করো। ম্যাচ প্রিভিউ, বেস্ট স্টার্টিং 11 সব ভিডিওস আসবে, সেগুলোর জন্য স্টে টিউন। বাট রাইট নাও অনলাইন সেলস অলরেডি স্টার্ট হয়ে গেছে টিকিটের। তো সেক্ষেত্রে যারা টিকিট কাটতে চাও, বুক মাই শো এর মাধ্যমে তোমরা সেই টিকিট কাটতে পারো। আপাতত আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।